দুজনকে নিয়ে কথা বলবো, মিজানুর রহমান আজহারী এবং টিএলএফ সিদ্দিক। এই দুজনের ব্যাপারেই প্রচুর আলোচনা শুরু হয়েছে। দুটো ভিন্ন মাত্রার রাজনৈতিক অঙ্গনের সঙ্গে কানেক্টেড ব্যক্তিত্ব। মিজানুর রহমান আজহারী, তাকে আমি বরাবরই মনে করি যে সে জামাতপন্থী এবং এখন বিভিন্নভাবে তার জামাতের সংস্পৃশ্যতা প্রমাণিত হচ্ছে। দেওয়ার হোসেন সাঈদীর পুত্রের সাথে তার ঘনিষ্ঠতা এবং এছাড়াও বিভিন্ন ক্যাম্পেইনে তার বক্তব্য, বিএনপির দিকে কটাক্ষ করে বক্তব্য ইত্যাদিতে প্রমাণিত হচ্ছে যে মিজানুর রহমান আজহারী সে জামাতের এজেন্ডায় বাস্তবায়ন করছে। বর্তমানে যা হচ্ছে, ইসলামিক দলগুলো সেগুলো আসলে মসজিদ এবং ওয়াজগুলোকে তাদের ক্যাম্পেইন গ্রাউন্ড হিসেবে অলরেডি ব্যবহার করা শুরু করেছে। প্রশ্ন আসছে, মিজানুর রহমান আজহারী কেন নিজেকে জামাতের কর্মী হিসাবে ঘোষণা দিচ্ছে না? কারণ ঘোষণা দিলে তার বিভিন্ন জামায়াত মাহফিল, এগুলো যে জামাতের ক্যাম্পেইন, এই বিষয়ে আঙুল তুলবে মূলত বিএনপি, এবং সেটা থেকে নিজেকে মুক্ত রাখার জন্যই সে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে নিজেকে নন পার্টিজান হিসাবে। কিন্তু এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে মিজানুর রহমান আজহারী আসলে বহুদিন ধরেই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল এবং সেটা বুঝতে পেরেই তার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নেওয়ার আগেই সে বাংলাদেশ থেকে পালিয়েছিল। মিজানুর রহমান আজহারী এখন বাংলাদেশে এসছে কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন, ব্যাংকিং, অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা প্রতিষ্ঠান অনেকাংশেই জামাত, শিবির এবং হিজবুত তাহরীর দখলে। তাই তারা এখন নিজেদের রূপটি লুকিয়ে রাখছে। দেখবেন ঠিক সময় মতো ইলেকশনের আগে আগে তারা নিজেদেরকে জামাতের লোক হিসেবে ঘোষণা দেবে। এটা জামাতের পুরনো অভ্যাস। যেমন ধরুন, সমন্বয়কারীদের সঙ্গে মিশেছিল আওয়ামী লীগের বেশ ধরে এই সকল সমন্বয়কারীরা। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তারা হচ্ছে শিবিরের কর্মী। ঠিক একইভাবে আপনারা জানতে পারবেন একদিন সময় মতো মিজানুর রহমান আজহারী সে জামাতের। কারণ জামাতে ঘোষণা দিলে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটাররা তার ফ্যান বেজ হিসেবে তার পাশে গিয়ে আর দাঁড়াবে না, এবং নিজেদেরকে বিএনপির ক্রিটিসিজম থেকে রক্ষা করার জন্য এবং তাদের বিভিন্ন বক্তব্য বিএনপি যাতে স্ক্রুটিনাইজ না করতে পারে ডাইরেক্টলি, এর জন্য তারা এইভাবে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এটা জামাতের পুরনো অভ্যাস। তারা অনলাইনেও বিভিন্ন তাদের যারা স্পোক্স পার্সন আছে তারাও নিজেদেরকে তারা জামাত হিসেবে ঘোষণা দেয় না, কিন্তু জামাতের এজেন্ডা তারা ঠিকই বাস্তবায়ন করে। আমাদের বাংলাদেশে এই সকল ইসলামিক পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড মোল্লা মৌলবীরা বিভিন্ন মসজিদে পর্যন্ত তারা বয়ান করা শুরু করেছে রাজনৈতিক বক্তব্য, এবং তাদেরকে জিজ্ঞাসা করলে বা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বলে, আমি দেশের নাগরিক, আমি এই বিষয়ে কথা বলার অধিকার আছে। কিন্তু মসজিদে বসে পার্টিজান বক্তব্য দেওয়া, এটা কোনো ইসলামিক বক্তব্য হতে পারে না। তাদেরকে চ্যালেঞ্জ করা উচিত, সাধারণ জনগণের চ্যালেঞ্জ করা উচিত। আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদগুলোতে নামাজের পরে দীর্ঘ সময় ধরে খোলা রেখে এরা এইসব কাজগুলো করে বেড়াচ্ছে, এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা এই সকল বক্তব্য দেওয়া শুরু করেছে। তারা যেইভাবে তারা বক্তব্য দেয়, এগুলো পলিটিক্যাল স্পিচ দেওয়ার জন্য নিশ্চয়ই তাদেরকে ওয়াজে প্যান্ডেল টানানোর ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহায়তা করবে না বলে আশা করি। অন্যথায় দেখবেন যে তারা সব ক্ষেত্রে ইসলামের দোহাই দিয়েই তারা তাদের ক্যাম্পেইন যতক্ষণ পর্যন্ত ইলেকশন না হবে তারা চালিয়ে যাবে। এটাকে গ্রহণ করা যায় না। আসুন এবার টিউলিপের ব্যাপারে। টিউলিপ আমার ফেলো ব্রিট, অর্থাৎ উনি ব্রিটিশ বাংলাদেশি আমার মতোই। উনি ওনার সকল ইলেকশন ক্যাম্পেইনে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের উনি কাজে লাগিয়েছিলেন। এটা আমরা জানি, আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আমরা জানি যে টিউলিপ বরাবরই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদেরকে উনি ওনার ক্যাম্পেইনে নানানভাবে কাজে লাগিয়েছেন ডেডিকেটেড কর্মী হিসাবে। বর্তমানে আমাদের ব্রিটিশ যে প্রধানমন্ত্রী মিস্টার স্টারমার, উনিও কিন্তু সেই টিউলিপের খুব ঘনিষ্ঠ, এবং বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচারণায় এই স্টারমারকে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা, ব্রিটেনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তাকে সহায়তা করেছে। যদিও অফিসিয়ালি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ওভারসিজ কোনো শাখা রাখতে পারে না, তথাপি বাস্তবতা হচ্ছে স্টারমারকে টিউলিপ সহায়তা করেছে। টিউলিপের বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন এসছে। প্রথম সন্দেহের কারণ হচ্ছে
রাশিয়ার ভিজিটে টিউলিপের সাথে তার খালার সখ্যতা, পুটিনের সাথে সখ্যতা, এবং এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে তার খালার পাশে থাকা, বিভিন্ন সভায় যখন বা বিভিন্ন অনুষ্ঠানে যখন ওর খালা আসতেন, অর্থাৎ শেখ হাসিনা আসতেন, শেখ হাসিনার সাথে অনেকবারই আমরা তাকে দেখেছি। কিন্তু সে বরাবরই বোঝাতে চেয়েছে যে সে ব্রিটিশ বাংলাদেশি পলিটিক্সের ব্যাপারে সে খুব একটা ইনভলভ না। কিন্তু আবার সময় মতো আমরা বিভিন্ন সফরেও তাকে আমরা দেখেছি খালার প্রশংসা করতে। যখন সে প্রথম এমপি হয়েছিল তখন সে তার খালার ভূয়সী প্রশংসা করেছিল। এই ব্যাপারগুলো ব্রিটেনে এখন ভালো চোখে দেখা হচ্ছে না। শেখ হাসিনাকে বিশেষ করে আমেরিকা মোটেই ভালো চোখে দেখতো না, একেবারে ক্ষমতা পতনের ঠিক আগে আগে। এবং আমরা জানি যে ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এই সকল দেশগুলো আসলে সময় মতো নেটো জোটভুক্ত দেশগুলো একসাথে অনেকাংশে কাজ করে। এবং ফাইভ আইস কান্ট্রির দেশগুলো তারা তাদের বিভিন্ন এসপিওনাজে বিভিন্ন নথিপত্র তারা আদান প্রদান করে। তারা যদিও সময় সময় বোঝাবে যে আমরা আসলে অনেক ক্ষেত্রে একমত না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা বিভিন্ন সময় না, প্রায় সকল ক্ষেত্রে তারা তথ্য আদান প্রদান করে। শেখ হাসিনার ব্যাপারে FBI যেই রিপোর্ট দিয়েছে বা তার ছেলে সম্পর্কে, সেটাকে অনেকটা সাইডলাইন আপনি করে দিতে পারেন। কিন্তু ব্রিটেনে যখন কোনো মন্ত্রী বা কোনো এমপি তারা করাপশন বা কোনো রকম আনডু অ্যাডভান্টেজের যখন তারা গন্ধ পায়, তখন তারা সিরিয়াসলি ইনভেস্টিগেট করে এবং এই বিষয়ে কোনো রকম ছাড় দেয় না। ব্রিটেন না, এমনকি কানাডা অনেক ক্ষেত্রে ছাড় দেয়। যেমন ট্রুডোকে অনেক ক্ষেত্রে কানাডা ছাড় দিয়েছে। ব্রিটেন হলে অনেক আগে ট্রুডোর প্রধানমন্ত্রীতে চলে যেত। আপনারা জানেন গত 2 বছরে ব্রিটেনে আধা ডজনেরও বেশি প্রধানমন্ত্রী বদলানো হয়েছে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এই জন্য বর্তমানে ব্রিটেন G7 দেশগুলোর ভিতরে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল ব্রিটিশ ইকোনমি, সেখান থেকে একেবারে রিভার্স করেছে ব্রিটিশ ইকোনমি। আপনারা জানেন বরিস জনসনের প্রধানমন্ত্রীতে চলে গিয়েছিল কোভিডের সময়, তার ব্যাকইয়ার্ডে একটি পার্টি করেছিল বলে। সুতরাং দে আর সো স্ট্রং। এমনকি কোনো এক সময় একজন এমপি তার একটি বিল, ইন্টারনেট বিল, উনি সরকারের খাত থেকে, সরকারের ফান্ড থেকে দেওয়ার পরে তার এমপিত্বই চলে গিয়েছিল। সুতরাং এরকমভাবে স্ট্রিক্টলি স্ক্রুটিনাইজ করা হয় ব্রিটিশ এমপি এবং মিনিস্টারদেরকে। আপনাদের কতগুলো বিষয় ভাবতে হবে। প্রথমত আমরা দেখি যে তার বিরুদ্ধে কারা কারা লেগেছেন। টিউলিপের বিরুদ্ধে লেগে গেছে, আমি নিশ্চিত এখানে FBI ইনভলভ আছে, এবং আমি এও নিশ্চিত যে টিউলিপের বিরুদ্ধে এখন খুব স্ট্রংলি লেগেছে ব্রিটেনের বিরোধী দলীয় প্রধান। উনি যখন তার এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রী এবং টিউলিপের বন্ধুত্বের কারণে অনেক প্রশ্ন উঠেছে এবং তার উচিত যে এই টিউলিপকে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া। অনেকটা বাংলাদেশি ভাষায় এটা প্রতিমন্ত্রীর পদ নিয়ে আছেন উনি, ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। যখন বিরোধী দলীয় প্রধান এত সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছেন, তখন আমাদের ধরে নিতে হয় হোয়ার দেয়ার ইজ এ স্মোক দেয়ার ইজ ফায়ার। উনি একেবারে ভিত্তিহীনভাবে এত জোর দিয়ে কথাটি বলবেন না, এবং উনি বাটে পেয়েছেন এই আমাদের প্রধানমন্ত্রীকে, তাই সেখানে উনি ছেড়ে দিচ্ছেন না। টাইমের মতো ম্যাগাজিন, আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকাকে, টাইমসের লন্ডন ভিত্তিক, সেটার সাথে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের ডক্টর ইউনুস, এবং ডক্টর ইউনুস খুব জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের টাকা চুরি করা হয়েছে। যখন একটি দেশের সরকার প্রধান বিদেশি একটি প্রখ্যাত পত্রিকাতে ইন্টারভিউ দেবেন, তার কাছে ধরে নেওয়া যায় তার কাছে যথেষ্ট এভিডেন্স আছে। সেটা সত্য না মিথ্যা সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। আমি যেমন মনে করি শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু বিচার পাবেন না অনেকগুলো কারণে। আমি মনে করি শেখ হাসিনা অন্যায় করেছেন না করেছেন সেটা পরের কথা, সুষ্ঠু বিচার উনি পাবেন না, এটা সত্য। কিন্তু ব্রিটেনে তো তা নয়। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট এটা খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করবে, খুব সিরিয়াসলি। এটা বাংলাদেশ নয়, এবং এটা দে উইল গো টু দ্য বটম অফ দিস। এই জন্য আমাদের সামনে দেখতে হবে যে টিউলিপের ইনভেস্টিগেশনটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তবে আমি মনে করি টিউলিপ অচিরে ওনার মন্ত্রিত্ব হারাবেন। আমি মন্ত্রিত্ব না হারালে আমি অত্যন্ত অবাক হব, এবং মন্ত্রিত্ব হারানোর পরে সেখানে শেষ হবে না। এটা বাংলাদেশ নয়, সেটা ইভেন কি কানাডা, আমেরিকা এত সিরিয়াসলি এই বিষয়গুলো এতটা সিরিয়াসলি নেওয়া হয় না যতটা নেওয়া হয় ব্রিটেনে। ব্রিটিশের স্ট্যান্ডার্ড বলে কথা। আমরা
টিউলিপের এই ইনভেস্টিগেশনের শেষ দেখব, এটা আমি নিশ্চিত। এমনকি তার মন্ত্রিত্ব চলে গেল, যদি আমরা অ্যালিগেশন সত্য প্রমাণিত হয়, ধরে নেন অ্যালিগেশন সত্য প্রমাণিত হলো, যদি সত্য প্রমাণিত না হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, টিউলিপকে স্যালুট যে আপনি অনেস্ট ছিলেন। কিন্তু ব্যাপারগুলো যেভাবে এগুচ্ছে তাতে অবশ্যই এভিডেন্স যথেষ্ট স্ট্রং। এবং এরপর যদি টিউলিপের সামহাও করাপশন বলেন এবং অ্যাডভান্টেজ নেওয়া বলেন, সুবিধা নেওয়া, যেটাই বলেন, যেভাবে বলেন, যদি নিয়ে থাকেন তাহলে তখন কি বলবেন? যদি এখানে মানি লন্ডারিং ইস্যু থাকে তাহলে শেষ পর্যন্ত টিউলিপ ক্রিমিনাল ইনভেস্টিগেশনে পড়তে পারেন। যদি এগুলো সত্য প্রমাণিত হয় এবং সত্য কি সেটা বেরিয়ে যাবে। কিন্তু টিউলিপের যদি এই সকল অ্যাডভান্টেজ নেওয়া, এই সকল সুবিধা নেওয়া যদি সত্য প্রমাণিত হয় তাহলে দেখা যাবে যে টিউলিপ কী কী অ্যাডভান্টেজ নিয়েছেন এবং তার বিনিময়ে টিউলিপ কী করেছেন, এবং এখানে তার খালা ইনভলভ ছিল কিনা, তার খালা তো ভাই ইনভলভ ছিল কিনা, কী পর্যায়ে ইনভলভ ছিল, সেখানে পুটিন ইনভলভ ছিল কিনা, অনেক কিছু প্রশ্ন আসবে। যদি সত্য প্রমাণিত হয় তখন শেখ হাসিনার বিরুদ্ধে অঙ্গুলি আবার উঠবে, ব্রিটিশ গভর্নমেন্টই তুলবে। তাহলে সেটা কি সেই পর্যায়ে এটা দাঁড়াবে শেখ হাসিনা নিজে করাপশন না করলে করাপশন করার সুযোগ দিয়েছেন, ব্যাপারটা কি সেটা? তাহলে কি অন্যায় যে করে, অন্যায় যে সহে তবঘৃণা তারা যেন তৃণসম্মত হয়, তাহলে কি শেখ হাসিনা সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন? তাহলে প্রশ্ন আসছে, শেখ রেহানা কি জানতেন না বা শেখ হাসিনা জানতেন না? আগে বললাম যদি এগুলো সবই মিথ্যা হয়ে থাকে তাহলে তো টিউলিপকে স্যালুট, আর যদি সত্য প্রমাণিত হয়ে থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রশ্নগুলো উঠে যাবে। তখন আওয়ামী লীগের ইমেজের যথেষ্ট ক্ষতি হবে। তাহলে আওয়ামী লীগের ভাবা উচিত যে শেখ হাসিনা, একে তো উনি বয়স হয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা উনি কোনো কমিটিও দিতে পারছেন না, কমিটি দিলে কমিটির মার খেতে হচ্ছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ কর্মীরা বিভিন্নভাবে অপমানিত, অত্যাচারিত হচ্ছে। তাহলে এই বিষয়ে কি পদক্ষেপ তারা নেবেন? দুটোর একটা, ওনারা যদি কনফিডেন্ট থাকেন যে টিউলিপ ওয়েল ক্লিন, এখানে কথা শেষ। যদি প্রমাণিত হয় টিউলিপ ক্লিন না, তখন কি করবেন? তখন কিন্তু আর ওটা গেল না যাবে না যে শেখ হাসিনা কিছু জানতেন না। তখন কি পরিস্থিতি দাঁড়াবে? পলিটিক্সে কাউকে স্পেয়ার করা যায় না। আমাদের বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাড়তে হবে, এগুলো ক্লিনলিনেস বাড়তে হবে, এবং আমাদের ওপেনলি কথা বলতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাহলে শেখ হাসিনার স্টেটমেন্ট তো আমরা এই বিষয়ে শুনতে পাচ্ছি না, ওনার ভাগ্নি সম্বন্ধে ওনার কী স্টেটমেন্ট সেটাও শুনতে পাচ্ছি না। তবে দলের উচিত এই বিষয়ে তৈরি থাকা। তাদের দুটো দিক, এক, তাদের স্টেটমেন্ট কি হবে যদি টিউলিপ প্রমাণিত হন যে উনি করাপশন সামহাও ইনভলভ, মানি লন্ডারিং ইনভলভ, ওনাদের অবস্থানটা কী হবে? এবং শেখ হাসিনার বিরুদ্ধে আঙুল তুলবে, যদি সত্য প্রমাণিত শেখ হাসিনার বিরুদ্ধে পশ্চিমা দেশ আঙুল তুলবেই, তখন কি হবে? এবং ট্রাম্প সামনে আসছে ক্ষমতায়, ট্রাম্প এই FBI বলেন, ব্রিটেনে ইনভেস্টিগেশন বলেন, এগুলো সব কিছুকে ছাপিয়ে শেখ হাসিনার পাশে উনি থাকবেন না। আপনাদের মনে রাখতে হবে, যেমন এখন নরেন্দ্র মোদী আসুক আর কংগ্রেস আসুক, শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করে দিবে না বাংলাদেশকে ভারত সরকার। ঠিক একইভাবে ডক্টর ইউনূস হচ্ছে পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় বন্ধু। এখন ট্রাম্প আসুক আর যেই আসুক, তারা ডক্টর ইউনূসকে স্যাক্রিফাইস করে দেবে না, যে ডক্টর ইউনূস বাদ, এটা তারা করে দেবে না। কিন্তু আমরা যেটা বলতাম, যেটা হতে পারে ন্যাশনাল গভর্নমেন্ট হবে, বিএনপি আন্দোলন করবে, সেটা ঠিক আছে। তাই এই সব কিছুর অবস্থান, টিউলিপের অবস্থান এবং শেখ হাসিনার এই অবস্থান, সব কিছু অবস্থানে শেখ হাসিনাকে ট্রাম্প এসে কোনোভাবেই পুনর্বাসিত করবেন বা রাজনীতিতে ফিরিয়ে আনবেন বা দেশে ফিরিয়ে আনবেন বলে আমি মনে করি না। অন্তত আগামী কয় বছর তো এটা থেকে কোনো সমাধান আসবেই না বলে আমি মনে করি। আমার মনে হয় আওয়ামী লীগকে ভাবা উচিত কী করা যায় সামনে, বা কী পরিস্থিতিতে কী এলে কী স্টেপ নেওয়া উচিত সেটা ভাবা উচিত। সর্বোপরি সমস্ত দলগুলোর অ্যালার্ট থাকা উচিত, যে যেটা বলছিলাম আলোচনার শুরুতে, যে ইসলামিক দলগুলো তারা মসজিদ, ওয়াজ মেহফিল অলরেডি তাদের ইলেকশন ক্যাম্পেইনের গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে, সেটা চলতে দেওয়া যাবে না। এবং তারা কোনো রকম পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, বিএনপির বিরুদ্ধে হোক, তারা যদি দিতে চায় বা কোনো দলকে, ইসলামী দলকে সমর্থন করতে যদি বয়ান করতে চায়, সেটাকে তীব্রভাবে বাধা দিতে হবে। ভালো থাকবেন।